হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল রবিজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এইচএসসি পর্যায়ে পড়াশোনার সময় অনেক শিক্ষার্থীরই স্বপ্ন থাকে সে আইবিএতে পড়াশোনা করবে। বাংলাদেশে যতগুলো সম্মানজনক ডিগ্রি রয়েছে তার মধ্যে আইবিএ বিবিএ ডিগ্রি অন্যতম প্রেস্টিজিয়াস একটা ডিগ্রির মধ্যে পড়ে। তাই অনেকেরই স্বপ্ন থাকে যে আইবিএ থেকে একটা ডিগ্রি নেওয়ার জন্য, কিন্তু অনেকেই আমরা জানি না এই আইবিএতে কী কী বিষয়ে পরীক্ষা হয়, কীভাবে পরীক্ষা দিতে হয়। অনেক টাফ নাকি চান্স পাওয়া, কেন টাফ আসলে চান্স পাওয়া, বা এত কম্পিটিশন কেন, বা কেন এই আইবিএর জন্য সবার এত প্যাশন থাকে। ঠিক আছে, মূলত আজকে সেই জিনিসগুলো নিয়েই আমি আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত প্রিয় শিক্ষার্থীরা আপনারা যদি দেখতে থাকেন তাহলে অবশ্যই আশা করি আপনাদের প্রয়োজনীয় অনেক কিছু জানতে পারবেন। তাহলে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যায়। অনেকেরই আমাদের একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আইবিএ ভর্তি পরীক্ষা কারা দিতে পারে। আইবিএ ভর্তি পরীক্ষা সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগের স্টুডেন্টরাই দিতে পারে। যদিও ইনস্টিটিউটের নাম ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট, কিন্তু এখানে সব বিভাগের শিক্ষার্থীরাই পরীক্ষা দিতে পারে। এতে করে কোনো ধরাবাঁধা নিয়ম নেই, সে যে কোনো বিভাগ থেকে এইচএসসি পরীক্ষার পরে আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারে। এবার আসি আমরা যে আইবিএতে অ্যাপ্লাই করার জন্য মিনিমাম কত পয়েন্ট লাগে। অনেকেই ভাবে যে যেহেতু আইবিএ তাহলে হয়তো বা আমার A+ লাগবে বা গোল্ডেন লাগবে, এরকম কোনো ব্যাপার নেই। আমি আমার গত ভিডিওতে সিইউনিটে যেটা করেছিলাম সেখানেও কিন্তু আপনাদেরকে একটা আইডিয়া দিয়েছি। আইবিএতে ভর্তি পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য আপনি যে কোনো বিভাগ থেকে অ্যাপ্লাই করেন, সায়েন্স, আর্টস, কমার্স, ইংলিশ ভার্সন যেখান থেকে অ্যাপ্লাই করেন, আপনাকে এসএসসি এবং এইচএসসি মিলিয়ে 7.5 লাগবে। ঠিক আছে, 7.5 লাগবে, এবং এসএসসি এবং এইচএসসি মিলিয়ে এটা এইচএসসি প্লাস এসএসসি টোটাল হচ্ছে গিয়ে 7.5 লাগবে। এবং মিনিমাম এসএসসি এবং এইচএসসিতে আপনাকে কমপক্ষে কিন্তু 3.5 করে পেতে হবে, তবেই আপনি আইবিএতে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। এবার আসুন আমরা জেনে নিই আইবিএতে কতজন অ্যাপ্লাই করে, কতজনকে ভর্তি পরীক্ষার জন্য সুযোগ দেওয়া হয়, এবং সেই সাথে কতজনকে রিটেন এবং ভাইবার জন্য টিকানো হয়, এবং চূড়ান্তভাবে কতজনকে সিলেক্ট করা হয়। তো আইবিএতে বেসিক্যালি দেখা যায় যে প্রতি বছরই এটা একটা অ্যাভারেজ হিসাব, 6 থেকে 7,000 ক্যান্ডিডেট তারা অ্যাপ্লাই করে থাকে। তো যাদের আর কি মিনিমাম 7.5 থাকে, যদিও সবাই তো অ্যাপ্লাই করে না, সবার প্যাশন থাকেও না, তো এরকম 6-7,000 ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে। তার মধ্য থেকে পরীক্ষা, রিটেন পরীক্ষার মাধ্যমে ভাইবার জন্য সিলেক্ট করা হয় হচ্ছে গিয়ে 180। জাস্ট লুক এট দ্য ফিগার, 6 থেকে 7,000 জনের মধ্য থেকে 180 জনকে ভাইবার জন্য সিলেক্ট করা হয়। ঠিক আছে, তার মানে এই 180 জনকে কিন্তু অত্যন্ত হাই লেভেলের কম্পিটিশনের মধ্যে দিয়ে কিন্তু আসতে হচ্ছে, এবং রিটেনে একটা ভালো মার্কস তাদেরকে ক্যারি করতে হয়, তারপরে কিন্তু তারা ভাইবার জন্য সিলেক্ট হয়। এখন এই যে 180 জনকে ভাইবার জন্য সিলেক্ট করা হলো, এই 180 জনের ভাগ্য কিন্তু এখনও সুপ্রসন্ন নয়। তাদের মধ্য থেকেও কিন্তু স্যার আরও 60 জনকে বাদ দেওয়া হবে। এই 80 জনের মধ্যে ভাইবা হবে, ভাইবার থেকে 60 জনকে বাদ দিয়ে ফাইনালি 120 জনকে সিলেক্ট করা হবে। ঠিক আছে, প্রতি বছর আইবিএতে এই 120 জন করে শিক্ষার্থীকে বিবিএর জন্য সিলেক্ট করা হয়। এই কারণেই মূলত আইবিএর ব্যাপারে আসলে অনেকের মধ্যে একটা ভয় কাজ করে, বা একটা হিউজ কম্পিটিশন দেখা যায় যে আদৌ এত স্টুডেন্টের মধ্যে আমার আইবিএতে হবে কিনা। ঠিক আছে, আর আরেকটা ভুল ধারণা আমাদের অনেকের থাকে যে আইবিএতে হয়তো বা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম বা সায়েন্সের স্টুডেন্টদেরই বেশিরভাগ হয়ে থাকে, কমার্সের হয়তো বা তেমন একটা হয় না। এই ধারণাটা পুরোপুরি যে ভুল বা পুরোপুরি যে ঠিক তা নয়, তবে কোশ্চেনের যে প্যাটার্ন সেখানে হয়তো বা ইংলিশ ভার্সন, মিডিয়াম বা সায়েন্সের স্টুডেন্টরা একটু বেনিফিট পায়, বাট দ্যাট ডাজন্ট মিন যে বিজনেস স্টুডেন্টরা আইবিএতে চান্স পাচ্ছে না। আপনার যদি সেই লেভেলের ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি সেই লেভেলে হার্ডওয়ার্ক করেন, তাহলে অবভিয়াসলি আপনিও কিন্তু বিজনেসের স্টুডেন্ট হিসাবেও আইবিএতে চান্স পেতে পারেন। এবার আমরা জেনে নিই আইবিএর কোশ্চেন প্যাটার্ন নিয়ে। আইবিএতে বেসিক্যালি পরীক্ষা হয়, এটা এক বসাতি পরীক্ষা হয়, সেখানে রিটেন এবং এমসিকিউ পরীক্ষা থাকে। রিটেনের আগে এমসিকিউটা হয়, এমসিকিউ হয় হচ্ছে কি 75 মার্কসের, এবং রিটেন হয় হচ্ছে গিয়ে টোটাল 25 মার্কসের। এমসিকিউটা শেষ হওয়ার পরপরই রিটেন পরীক্ষাটা শুরু হয়ে যায়। আমার এমসিকিউতে টাইম হচ্ছে কি 90 মিনিটস, এবং রিটেনের টাইম হচ্ছে গিয়ে 30 মিনিটস। 30 মিনিটসে 25 মার্কসের পরীক্ষা দিতে হয়। এমসিকিউতে বেসিক্যালি আমার সাবজেক্ট থাকে হচ্ছে কি 3টা, ইংলিশ, ম্যাথ এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি।
যেখানে ইংলিশে মার্কস থাকে 30, ম্যাথে মার্কস থাকে 30 এবং অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে মার্কস থাকে হচ্ছে গিয়ে 15। এবং তোমাকে ভাইবার জন্য সিলেক্টেড হওয়ার জন্য 180 জনের মধ্যে থাকার জন্য কিন্তু এখানে প্রত্যেকটা সাবজেক্টেই মিনিমাম একটা পাসিং মার্ক পেতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা সাবজেক্টেই মিনিমাম একটা পাসিং মার্ক পেতে হবে। এটা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সরাসরি কোথাও লেখা নেই, বা বিগত বছরের অভিজ্ঞতাগুলোতে এবং সিনিয়রদের যে ধারণা সেই অনুযায়ী সাধারণত তারা মেরিট লিস্ট অনুযায়ী 60% মার্কসকে ধরে নেয় হচ্ছে গিয়ে পাস নাম্বার। সেক্ষেত্রে তোমার ইংলিশে মিনিমাম 18 পেতে হবে, ম্যাথে 18 পেতে হবে, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 9 পেতে হবে। এখন ধরো তুমি ইন কেস অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে 8 পেলা আর এখানে ইংলিশেও 30 পেলা, ম্যাথেও 30 পেলা, তাতেও কিন্তু কোনো প্রকারের লাভ হবে না, কারণ এখানে কন্ডিশন আছে, সেটা হচ্ছে কি প্রত্যেকটা অংশে তোমাকে পাস করতে হবে। দ্যাটস ওয়াই প্রতিটা অংশেই কিন্তু সমান গুরুত্ব দিয়ে তোমাকে প্রিপারেশনটা নিতে হবে। আদারওয়াইজ দেখা যাবে যে কয়েকটা অংশে ভালো পারার পরেও একটা অংশে খারাপ করাতে কিন্তু অনেকেই ধরা খেয়ে যায়। মূলত এই জায়গাটাতে কিন্তু অনেক স্টুডেন্টই ফলো আউট করে আইবি এর এক্সাম দিতে গিয়ে। আর রিটেনে কি আসে, রিটেনের ব্যাপারটা একটু আগে বলে নিই, তারপর আমি এমসিকিউর দিকে আসতেছি। রিটেনে বেসিক্যালি তোমার ভাষাগত দক্ষতা, ল্যাঙ্গুয়েজ স্কিল, সেন্টেন্স মেকিং, গ্রামাটিক্যাল কারেকশন বা অ্যাকুরেসি, এগুলার জন্য তুমি কতটুকু স্কিল, তার জন্য হয়তো জেনারেল কিছু লিখতে দিতে পারে। লাইক ধরো যে এবার করোনা নিয়ে লিখতে দিল, রাইট? তারপরে হচ্ছে গিয়ে কোনো রচনা লিখতে দিতে পারে, কোনো একটা ব্যাপারে প্যাসেজ লিখতে দিতে পারে, জেনারেল যে জিনিসগুলো আছে, ঠিক আছে, সেগুলো নিয়ে লিখতে দেয়। রিটেনে খুব একটা প্যারা খেতে হয় না, কারো যদি এমসিকিউতে ভালো একটা মার্কস ক্যারি করতে পারে, রিটেনে খুব একটা সমস্যা কিন্তু হয় না। তো মেইন যে পার্টটা সেটা কিন্তু হচ্ছে গিয়ে এই এমসিকিউ এর পার্টটাতেই। এই অংশটাতে যারা একটা ভালো মার্কস ক্যারি করতে পারে তারাই কিন্তু ভালো করে, কারণ এখানে 90 মিনিটসে 75 মার্কস, 75 কোশ্চেন। সো এটা কিন্তু আসলেই অনেকটা চ্যালেঞ্জিং হয়ে যায়। দেখা যায় যে আসলে কিছু সহজ প্রশ্ন, যে প্রশ্নগুলো আসলে খুব সহজেই তুমি পারো, কিন্তু দেখা যায় তোমার সময় লেগে যাচ্ছে। সো যারা এই জায়গাটাতে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে পারে তারাই দেখা যায় যে ওই ভাইবার জন্য টিকে যায়। সো এখানে টাইম ম্যানেজমেন্ট ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। আশা করি সবাই অ্যাটলিস্ট আইবি এর যে কোয়েশ্চেন প্যাটার্ন বা প্রশ্নের যে মান বন্টন রয়েছে সেই ব্যাপারে একটা আইডিয়া পেয়ে গিয়েছ। হ্যাঁ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে নেগেটিভ মার্কিং আছে কিনা। ইয়েস, এখানে প্রতিটা ভুল উত্তরের জন্য সেই সি ইউনিটের মতোই কিন্তু প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু এখানে আমার 0.25 মার্কস কাটা যাবে, ঠিক আছে? দ্যাট ইজ নেগেটিভ মার্কিং হবে। সো এই নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারেও কিন্তু সাবধান থাকতে হবে। দেখা যাচ্ছে অনেকেই অনেক কিছুতে ভালো অ্যান্সার করতেছে, বাট একটা সাবজেক্টে বেশিরভাগ অ্যান্সার ভুল হওয়ার কারণে কিন্তু নেগেটিভ মার্কিং এসে ফেল করে ফেলতেছে, যে কারণে এই নেগেটিভ মার্কিংয়ের ব্যাপারটাও কিন্তু এক্সাম হলে খুব সতর্কতার সাথে হ্যান্ডেল করতে হবে। সো আশা করি আইবি এর কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে তোমাদের একটা ভালো আইডিয়া হয়েছে। এবার আসো অনেকেরই প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে আইবি এর সিলেবাসটা কি। অ্যাকচুয়ালি আইবি এর পরীক্ষার জন্য ধরাবাঁধা তেমন কোনো সিলেবাস নেই, আর এ কারণেই দেখা যায় এই কম্পিটিশনটা একটু অনেকের জন্যই হার্ড হয়ে যায়। ধরাবাঁধা সিলেবাস না থাকলেও বিগত বছরের অভিজ্ঞতায় বা সিনিয়ররা কিছু ব্যাপারে সাজেস্ট করেছেন, সেই সাজেশন থেকে পড়লে হয়তো বা দেখা যাবে যে তোমার 60% না থাকুক 40 বা 50% মনে থাকবে। মূলত এই যতটুকু মনে থাকে তা দিয়ে কিন্তু তোমার যোগ্যতা প্রমাণের জায়গা থাকবে, ঠিক আছে? তো তারপরেও আমরা বিগত বছরের অভিজ্ঞতার আলোকে এবং যারা অলরেডি আইবিএ গ্র্যাজুয়েট হয়েছে বা পড়ছে তাদের থেকে শোনা যে এক্সপেরিয়েন্স, সেই এক্সপেরিয়েন্সের আলোকে কিছু গাইডলাইন সেট করা হয়েছে, যেগুলো পড়লে ভালোভাবে পড়লে মোটামুটি আইবি এর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ধরে নেওয়া হয়। তাহলে চলো আমরা সেগুলো একটু দেখে নিই। আমাদের যে এমসিকিউ পার্টটা রয়েছে তার মধ্যে ইংলিশ আছে। প্রথমে ইংলিশ থেকে বেসিক্যালি গ্রামার আসে, একটা প্যাসেজ আসে, সেই প্যাসেজ থেকে কিছু কোশ্চেন অ্যান্সার করতে হয়, কম্প্রিহেনশন। তো এটা আমরা মোটামুটি সবাই জানি। ভোকেবুলারি আসে, সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপজিশন, অ্যানালজি, গ্রুপ ভার্বস, এই জিনিসগুলো আসে। গ্রামারের বেসিক রুলসগুলো আসে। তো মোটামুটি ইংলিশ পার্টটা ভালোভাবে একটা প্রস্তুতি নিলেই মোটামুটি পারা যায়। তো গ্রামারের প্র্যাকটিসের জন্য অনেকেই অনেক ধরনের টোফেলসের কথা বলে। আমার কাছে ক্লিপস টোফেলসটা বেশি ভালো লাগে। তবে এখানে যে বইটাই আপনারা পড়েন না কেন, সেটা কিন্তু একদম ফার্স্ট টু লাস্ট খুবই ভালোভাবে পড়তে হবে। সো ক্লিপস টোফেলসের যে রুলসগুলো রয়েছে এবং সেই সাথে প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ভালোভাবে করতে হবে। দেন ভোকেবুলারির জন্য ব্যারন্স
সেটের এবং ওয়ার্ড স্মার্ট বইয়ের যে কিছু ওয়ার্ড রয়েছে, আমি ব্যারন্স এবং ব্যারন্স সেটের সবগুলো ওয়ার্ড না পারলেও কিছু হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডগুলো যদি পড়তে পারেন দেখা যায় যে প্রতি বছর মোটামুটি ওগুলা থেকেই চলে আসতেছে। ওয়ার্ড স্মার্ট বইয়ের ভোকাবুলারিগুলো পড়তে পারেন। আর জিআরই বিগ বুক থেকে আপনারা বেসিক্যালি অ্যানালজি এবং সেন্টেন্স কারেকশন পড়তে পারেন। জিআরই বিগ বুকের বাইরে অ্যানালজি আসার চান্স আসলে খুবই কম। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই কিন্তু এই জিআরই বিগ বুকের অ্যানালজিগুলো পরীক্ষাতে চলে আসে। সো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু দেখবেন ইংলিশের খুব একটা প্রবলেম হবে না। আর যদি বলেন প্যাসেজের সাজেশন, প্যাসেজের আসলে আলাদা করে সাজেশন নাই, বাট আপনি যদি আইবিএ বিবিএর বা সি ইউনিটের যে বিবিএ এক্সামগুলো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইভিনিং এমবিএর যে কোশ্চেনগুলো হয়, সেই কোশ্চেনের যদি আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বিবিএ গাইড পাওয়া যায়, আইবিএ বিবিএ গাইড, সেই গাইড থেকে আপনি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন থেকে যদি প্যাসেজ সলভ করেন, কপাল ভালো থাকলে লেগেও যেতে পারে। আদারওয়াইজ সলভ করতে করতে কিন্তু আপনার একটা স্কিল ডেভেলপ হবে যে হাউ টু সলভ প্যাসেজ অর কম্প্রিহেনশন। ওকে, এরপর আসেন ম্যাথ, একটা ইম্পর্টেন্ট পার্ট এখানে। তো ম্যাথে এখানে আমাদের 3 ধরনের ম্যাথই আসে, অ্যালজেব্রা, অ্যারিথমেটিক এবং জিওমেট্রি। নর্মালি সবাই বলে থাকে এই ম্যাথগুলা কিন্তু আসলে মাধ্যমিক পর্যায়ের ম্যাথই আসে, আই মিন 19 মাধ্যমিক মানে 6 to 10 এর ম্যাথ আসে এরকম বলা হয়। বাট এরকম বলা হলেও ম্যাথগুলা কিন্তু একটু ট্রিকি দেওয়া হয় যে কারণে দেখা যায় অনেক স্টুডেন্টের আসলে ঝামেলা হয়ে যায়। মানে বেসিকটা ঠিক রেখে একটু ট্রিকি ম্যাথ করা হয় স্বাভাবিকভাবেই। 6,000 এক্সামিনি মধ্য থেকে মাত্র 180 জনকে সিলেক্ট করা হবে। সো ব্যাপারটা কিন্তু ইজ টু টাফ। তো যে কারণে ম্যাথগুলো একটু ট্রিকি করা হয়ে থাকে আর আপনাকে প্রস্তুতিটাও সেভাবে নিতে হবে। আবার বিশেষ করে যারা বাংলা ভার্সনের আছেন তাদের জন্য একটু চ্যালেঞ্জিং হয়ে যায় ব্যাপারটা, কারণ আপনারা সবসময় বাংলাতে ম্যাথ করে অভ্যস্ত আর এখানে কিন্তু ম্যাথের প্রত্যেকটা জিনিস আসবে ইংলিশে। তো যে কারণে একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, বাট আলহামদুলিল্লাহ আপনি যদি প্র্যাকটিস করতে পারেন ভালো মতো তাহলে কিন্তু খুব একটা সমস্যা হবে না। তো সবাই ম্যাথ প্র্যাকটিসের জন্য যেটা সব ফার্স্টই সাজেস্ট করে সেটা হচ্ছে গিয়ে মেন্টরসের কোয়েশ্চেন ব্যাংকটা। মেন্টরসের যে ম্যাথ কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে এটা আপনি যদি প্রত্যেকটা অংশ অ্যালজেব্রা বলেন, অ্যারিথমেটিক বলেন, জিওমেট্রি বলেন, প্রত্যেকটা অংশ অত্যন্ত ভালোভাবে সলভ করবেন, বারবার সলভ করতে হবে। ঠিক আছে, সলভ করলে দেখবেন যে আপনার যখন পরীক্ষার হলে যে কোনো ম্যাথে আসুক না কেন সেই ম্যাথগুলো আপনি খুব দ্রুত ধরতে পারতেছেন। একবার দুইবার করলে হবে না, বারবার করতে হবে। দেন আপনি চাইলে এক্সট্রা প্রিপারেশনের জন্য জিমেট সেটের যে ম্যাথের পার্টটুকু রয়েছে সেই ম্যাথের পার্টটুকু দেখতে পারেন। দেন অনেকে পছন্দ করে সাইফুডসের ম্যাথ বই, আপনি চাইলে সেটা দিয়েও শুরু করতে পারেন অ্যাজ এ বিগিনার, সমস্যা নেই, যার যেটা চয়েস আর কি। আর আইবিএ বিবিএ যে গাইড রয়েছে সেই গাইড থেকে আপনি প্রিভিয়াস ইয়ারের ম্যাথগুলো অবশ্যই সলভ করবেন, তাহলে আপনি সেখান থেকে বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি আইবিএতে কোন ধরনের ম্যাথ হয়। সো আপনি মেন্টালি ওইভাবে নিজেকে প্রিপেয়ার করতে পারবেন। এরপর আমরা আসি হচ্ছে কি অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা আসলে অনেকে বাই বর্ন অনেক ভালো লাগে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। তো যাদের ভালো লাগে তাদের কিন্তু আসলে খুব দ্রুত জিনিসগুলো করতেই ভালো লাগতেছে, ঠিক আছে। সো তারা খুব দ্রুত জিনিসগুলোকে ক্যাচ করতে পারে এবং তারা খুব আনন্দের সহিত ব্যাপারগুলোকে সলভ করে ফেলে। অ্যাকচুয়ালি শেখার আনন্দটাই খুব বড় জিনিস, অনেকের কাছে জিনিসগুলো আবার শুরুতে কঠিনও লাগতে পারে। যাই হোক, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতেও 3 ধরনের কোয়েশ্চেন আসে, পাজল সলভিং, ক্রিটিক্যাল রিজনিং এবং ডাটা সাফিসিয়েন্সি। সবগুলো অংশে যে সবাই স্কিল থাকবে তা না, অনেকের কাছে পাজল ভালো লাগতে পারে, অনেকের কাছে ক্রিটিক্যাল রিজনিং, অনেকের কাছে ডাটা সাফিসিয়েন্সি। তো আপনারা পাজল সলভিংয়ের জন্য জিআরই যে বিগ বুকটা রয়েছে সেই জিআরই বিগ বুকে 300+ পাজল রয়েছে। মোটামুটি সেগুলো যদি আপনি সলভ করতে পারেন তাহলেই দেখবেন সেখান থেকে একটা কমনের চান্স আপনি এসে পড়ে বা আপনি আশা করতে পারেন, ঠিক আছে। আর ডেটা সাফিসিয়েন্সির জন্য আপনি জিম্যাটটা দেখতে পারেন এবং অন্যদিকে ক্রিটিক্যাল রিজনিংয়ের জন্য আপনি জিআরই এবং জিমেট রিভিউ যে বইটা রয়েছে সেখান থেকে আপনি দেখতে পারেন, ঠিক আছে। সো এখানের প্রত্যেকটা অংশই আসলে যেটা সিনিয়রদের বলা বা অভিজ্ঞরা যা সাজেস্ট করেছে তার মাধ্যমেই সাজেস্ট করা, আমার নিজের থেকে আসলে কিছুই বলিনি। বাট সবাই একটা কথাই বলেছে, সেটা হচ্ছে গিয়ে আপনি যে বইটাই পড়েন না কেন সেই বইটা খুব ভালোভাবে পড়তে হবে। খুব ভালোভাবে না পড়লে একটা বই থেকে অর্ধেক পড়লেন, আরেকটা বই থেকে অর্ধেক পড়লেন, তাহলে দেখা যাবে যে আপনার প্রিপারেশনটাও সেই অর্ধেক লেভেলেই থেকে যাবে, ঠিক আছে। সো এইসব বইগুলা নীলক্ষেতে অ্যাভেলেবল আছে, তাছাড়া বিভিন্ন যার এলাকার জেলা শহরগুলোতে অ্যাভেলেবল পাওয়া যেতে পারে। আপনি চাইলে পুরাতনও কিনতে পারেন আপাতত। তো বই অ্যাভেলেবিলিটি আছে, সো বই নিয়ে কোনো টেনশন নাই। বাট মেন ব্যাপারটা হচ্ছে কি কালেক্ট করে পড়াশোনাটা শুরু করা। যে যত বেশি ভালোভাবে পড়াশোনাটা শুরু করতে পারবে সে তত বেশি নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এবার হচ্ছে গিয়ে স্যার প্রিপারেশন কীভাবে নিব? প্রিপারেশন নেওয়ার জন্য আসলে দেখা যায় যে বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডে বা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়ামে যারা থাকে তাদের প্রিপারেশনের ব্যাপারটা আসলে নর্মালি তো তারা আসলে বুয়েট, মেডিকেল বা ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে থাকে।
তো অনেকে আছে যে বছরের শেষ দিকে যেহেতু আইবি এর পরীক্ষা থাকে, তারা আগে থাকতেই ম্যাথ ইংলিশ এগুলো তো করতে থাকি, অ্যানালিটিক্যালে অনেকে ভালো থাকে। তো অনেকের কিন্তু 1 মাসেও হয়ে যায়, আবার অনেকের 3 মাসেও হয়, ঠিক আছে। তো 1 মাসে যারা, আবার অনেকের 15 দিনেও হয়ে যায়, আউটস্ট্যান্ডিং যারা আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আমরা মিনিমাম যে প্রস্তুতি সেটা হচ্ছে গিয়ে 3 থেকে 3.5 মাসের একটা প্রস্তুতি থাকলে আপনি আশা করা যায় পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি হবে। যদি আপনি 3 থেকে 3.5 মাস খুব ভালোভাবে সময় দেন যে না আমাকে আইবিএতে চান্স পেতেই হবে, এই প্রতিজ্ঞা করে আপনি 3 থেকে 3.5 মাসে যদি একটা সেই লেভেলের প্রস্তুতি নেন, তাহলে কিন্তু আপনারা দেখবেন খুব ভালো হবে। আর যারা এইচএসসি শিক্ষার্থী রয়েছেন তারা এখন থেকে যদি শুরু করতে চান, লাইক মেন্টরসের কোয়েশ্চেন ব্যাংকটা কালেক্ট করতে পারেন, ক্লিপস টোফেলটা কালেক্ট করতে পারেন, জিআরই বিগ বুকটা একটু কালেক্ট করে টুকটাক অল্প অল্প, একদম অল্প অল্প জিনিস কিন্তু আপনি প্রতিদিন একটু 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 করে শেখা শুরু করতে পারেন। এটা কিন্তু আপনার স্যার সি ইউনিটের পরীক্ষা তো কাজে দিবে, তারপরে যারা বুয়েটের পরীক্ষা দিবেন তাদের সেখানেও কাজে দিতে পারে, মেডিকেলের কিছু কিছু ক্ষেত্রেও কাজে দিতে পারে। সো আসলে পড়াশোনা কোনো কিছু ফেলানো যায় না। সো আপনারা যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন এবং স্বপ্ন যাদের আইবিএতে চান্স পেতেই হবে, তারা কিন্তু এখন থেকে হলো অল্প অল্প করে এই সকল জিনিসগুলো শুরু করতে পারেন, ঠিক আছে। এখন কথা হচ্ছে গিয়ে আইবিএ রিটেনের প্রস্তুতিটা তো হলো, ঠিক আছে, প্রস্তুতিটা হলো এবং সেই সাথে প্রস্তুতি ভালো হওয়ার পরও আসলে অনেকে খারাপ করে। অনেকে খারাপ করার যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে পরীক্ষার হলে গিয়ে অনেকে মাথা ঠান্ডা রাখতে পারে না। এটা কিন্তু একটা বিগ চ্যালেঞ্জ, ঠিক আছে। পরীক্ষা হলে যারা মাথা ঠান্ডা রেখে সব কিছু ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারবে, তারাই দেখবেন যে ওই 180 জনের মধ্যে সিলেক্ট হয়ে যাবে, তারপরে আলহামদুলিল্লাহ ভাইবা দিয়ে চান্সও হয়ে যায়। মূলত এখানে রিটেনের মার্কসটা খুব বেশি দরকার, মানে এমসিকিউ এবং রিটেন পরীক্ষার মার্কসটা যাদের একটু ভালো থাকবে তাদের ভাইবাতেও খুব একটা সমস্যা হয় না। তো শেষবেলা একটু শর্ট করে ভাইবার ব্যাপারটাও বলে দিই যে ভাইবাতে কি হয়। ভাইবাতে যতটুকু আমি শুনেছি, ভাইবাতে খুব একটা মানে আপনার সাবজেক্ট রিলেটেড কোয়েশ্চেন যে করবে তা কিন্তু না। ভাইবাতে বেসিক্যালি আপনার স্মার্টনেস দেখা হয়, আপনার কথা বলার অ্যাবিলিটি, আপনার পরিস্থিতি হ্যান্ডেল করার যে ক্যাপাবিলিটি, এই সকল ব্যাপারগুলোই দেখা হয়। আর ভাইবাতে যেহেতু আইবিএ এর ভাইবা, স্বাভাবিকভাবেই আপনি ইংরেজি যতটুকুই পারেন না কেন আপনি ইংরেজিতেই কথা বলে যাবেন। এখানে আসলে আপনার অ্যাকসেন্টটা কতটুকু ভালো সেটা যাচাই না করে আপনি ইংরেজিতে কতটুকু কথা বলতে পারতেছেন, মূলত সেই ব্যাপারগুলো জাজ করা হয়। আবার অনেকে আছে একটু বেশি ওভার স্মার্টনেস দেখিতে গিয়ে বেয়াদবি করে ফেলেন, এটাও ইনঅ্যাপ্রোপ্রিয়েট, সেটাও করবেন না। ছেলেরা পরীক্ষা দিতে গেলে স্বাভাবিকভাবে ভাইবা দিতে গেলে একটু সুটেড বুটেড হয়ে যাওয়াই ভালো, চুল একটু ছোটো করে যাওয়াই ভালো। এরপরে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পর আপনি বড়টা রাখেন, সমস্যা নেই। মেয়েরা অ্যাজ ইউজুয়াল সালোয়ার কামিজ বা বাঙালি মেয়েদের মোটামুটি ভদ্ররুচিসম্মত পোশাক পরে ভাইবা আপনি যাবেন। মেয়েদের ক্ষেত্রে অতটা ধরাবাঁধা নিয়ম না থাকলেও ছেলেদের ক্ষেত্রে কিন্তু সুটেড বুটেড হয়ে যাওয়া মাস্ট, ঠিক আছে। টাইটুই পরে একদম ফুলফাট বাবু সাহেব সেজে যাবেন, তাহলে একটা ইমপ্রেশন সৃষ্টি হবে, ঠিক আছে। অনেকে আবার আছে গিয়ে খুব হাসে না, সারাক্ষণই হাসতে থাকে, আবার অনেকে আছে খুব ভয় নার্ভাস থাকে। এগুলোর উপরও কিন্তু আপনাকে ওই সিচুয়েশন অনুযায়ী কোয়েশ্চেন করা হতে পারে। তবে ওভারঅল যতটুকু এক্সপিরিয়েন্স শুনেছি যে জাস্ট স্টুডেন্টের টেম্পারমেন্ট যাচাই করা হয়, হ্যাঁ, সে কতটুকু স্মার্টলি পরিস্থিতিটাকে হ্যান্ডেল করতে পারছে, সে কোথায় থাকেন, ফিউচার লক্ষ্য কী, কী করতে চাই, আইবিএতে কেন ভর্তি হতে চাচ্ছি, সম্ভাব্য কোয়েশ্চেনগুলো এগুলাই হয়ে থাকে, ঠিক আছে। তো ইনশাল্লাহ এগুলো ঠিকঠাক মতো হওয়ার পরে 15 দিন পরে রেজাল্ট দেয় এবং আলটিমেটলি সেই 180 জন থেকে 120 জন সিলেক্ট করা হয়। সো আমি নিজে কিন্তু একজন আইবিএ গ্র্যাজুয়েট নই, আমি বিজনেস ফ্যাকাল্টি স্টুডেন্ট। তো অনেকের অনুরোধে আজকের এই ভিডিওটা করেছিও অনেকের এক্সপিরিয়েন্স থেকে। এই ইউটিউবেই অনেক ভিডিও আছে, কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আছে, আমার থেকেও আরও অনেকে ভালো ভালো এক্সপিরিয়েন্স শেয়ার করেছে সেখানে, যারা সরাসরি আইবিএ গ্র্যাজুয়েট। সো আপনি তাদের ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনি তাদের এক্সাম এক্সপিরিয়েন্সগুলো শুনতে পারবেন, যেগুলো কিন্তু আপনার জন্য কাজে দেবে, ঠিক আছে। তাদের ভিডিওগুলো আপনারা দেখবেন, আশা করি সেখান থেকে আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। সো আশা করছি আপনাদেরকে কিছুটা হলেও উপকৃত করতে পেরেছি, কিছু তথ্য আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। আর আগেই বলেছি, যা সাজেশন দেওয়া এটা আমার নিজের থেকে নয়, অভিজ্ঞতা লব্ধ এবং অনেকের থেকে ইনফরমেশন কালেক্ট করি আমি এগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সো ভুলভ্রান্তি কিছু থাকতে পারে, সেগুলো অবশ্যই ক্ষমা সুন্দর বিবেচিত দেখবেন এবং আমাকে কারেকশন করিয়ে দিবেন যদি কোনো সমস্যা থাকে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং সেই সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটিতে যারা নতুন সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।